স্বাগত জানাচ্ছি খবর সাথে আছে আমি শামীম জাহেদি। রাজনৈতিক সংকটের পরেও চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে রপ্তানি আয় ছাড়িয়েছে $20 বিলিয়ন। সবকিছু ঠিক থাকলে বাকি 4 মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে ব্যবসায়ীরা বলছেন লক্ষ্যমাত্রা অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। আজ আমাদের আলোচনার বিষয় রপ্তানি আয়। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো জনাব মনজুর হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। আগের অর্থ বছরের চেয়ে $3 বিলিয়ন বাড়িয়ে এই অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $33 বিলিয়ন বেশি। অর্থ বছরের শুরুতে স্বাভাবিক ছিল রাজনৈতিক পরিস্থিতি, তবে মাঝামাঝিতে এসে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। তবে টানা 2 মাস ধরে রাজনৈতিক অস্থিরতার পরও বাড়ছে দেশের রপ্তানি আয়। অর্থ বছরের প্রথম 8 মাসে রপ্তানি আয় হয়েছে $20 বিলিয়ন বেশি, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় 2.5 ভাগ বেশি। অর্থ বছর শেষে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবার আশা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। এখনকার যে সময়টা অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলো কিন্তু সবসময়ই আমরা দেখেছি যে বিগত বছরগুলোতেও বেশ ভালো রপ্তানি আয় অর্জিত হয়েছে। তো আমার ধারণা যে আমরা টার্গেটের কাছাকাছি হয়তো পৌঁছতে পারবো। ব্যবসায়ীরা বলছেন এই পর্যন্ত রপ্তানি ভালো হলেও বর্তমান অচল অবস্থার নেতিবাচক প্রভাব পড়বে আগামী মাসগুলোতে। আমরা যে অপরচুনিটি নিয়ে আমরা কাজ পাবো, সেই কাজটা কিন্তু লুজ করছি, এটাকে আমি অপরচুনিটি লস বলি। আরেকটা হচ্ছে আমাদের ইমেজ লস। এই দুটোর থেকে আমরা যদি বের হতে না পারি, তাহলে সব কিছু থাকার পরেও আমার দেশে অর্ডার আসবে না। এই তো বড় অপরচুনিটি আমরা কেন হারাবো? গত অর্থ বছরে প্রথমবারের মতো $30 বিলিয়ন ছাড়ায় দেশের রপ্তানি আয়। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ফারুক হাসান এবং জনাব মনজুর হোসেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনারা? জি, ভালো। জনাব ফারুক হাসান, আপনাকে প্রথম প্রশ্ন শুরু করতে চাই। বলা হচ্ছে যে এই প্রথম 8 মাসে প্রায় $20 বিলিয়ন অর্জন করেছি আমরা। ইপিবি বলছে তারা আশাবাদী যে বাকি 4 মাসে সেটা সম্ভব হবে, পুষিয়ে নেওয়ার কথা। কিন্তু যারা ব্যবসায়ী এবং যারা বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান যারা স্টেক হোল্ডার, বিজিএমএ বলছে এটা আশঙ্কা প্রকাশ করছেন। আপনার কি মনে হয় বিজিএমএ এর যে আশঙ্কা সেটাকে যথেষ্ট যুক্তিসঙ্গত কিনা? দেখুন, আমাদের গত বছর আমি মেনলি আরএমজির কথা বলছি, বিকজ টোটাল এক্সপোর্টের 81%ই হলো আমাদের গার্মেন্টস আরএমজি সেক্টর। সো লাস্ট ইয়ারে আমাদের এক্সপোর্ট ছিল অ্যাবাউট $24.5 বিলিয়ন, যেটা গার্মেন্টসের কথা বলছে, এবং সেটা $24.5 বিলিয়ন। এবং তার আগের বছরের থেকে এটা অ্যাবাউট 13.83% গ্রোথ হয়েছিল। আচ্ছা, মানে তার আগের বছর থেকে আমরা মোর দেন 13%, অলমোস্ট 14% আমাদের এক্সপোর্ট গ্রোথ হয়েছিল। এই বছর আমাদের গভর্নমেন্টের যেটা টার্গেট করেছে সেটা অ্যাবাউট গার্মেন্টসের 24.5 বিলিয়ন, যেটা গত বছর ছিল, এটা 27 বিলিয়ন। ইট ইজ অ্যাবাউট 10.5%-এর মতো টার্গেট গ্রোথ অ্যাচিভ করার ব্যাপারে। সো ফার 8 মান্থসে আমাদের কিন্তু অনলি 2.56 গ্রোথ হয়েছে, 2.56%। সো আমাদের যদি আগামী 4 মাসে এটাকে 10.5%-এ নিতে হয়, সো অলমোস্ট এই নেক্সট 4 মান্থ আমাদেরকে মোর দেন 18% করে আমাদেরকে গ্রো করতে হবে, উইচ ইজ ইম্পসিবল। আমি মনে করি যে একটা জিনিস এখন যাবে কি যাবে না, এটা ইতোমধ্যে আসলে এটা অর্ডার প্লেস হয়ে গেছে হয়তো। তো সেই ট্রেনটা আসলে কি বলে সেটাই আমি জানতে চাই। আমাদের ফার্স্ট হলো যে আমাদের তো এতদিন যে অর্ডারগুলো আমাদের হয়েছে এগুলো আগের অর্ডার প্লেস করা, যেগুলো আমরা ফেব্রুয়ারি পর্যন্ত শিপমেন্ট করেছি। এখন যে অর্ডারগুলো মার্চ, এপ্রিল, মে, জুন এই ফিনান্সিয়াল ইয়ার শেষ যেটা হবে, এই অর্ডারগুলো কিন্তু এই ডিসেম্বর, জানুয়ারিতে অর্ডারগুলো প্লেস হচ্ছে। এবং এখন আমাদের যে কম্পিটিটিভ এজগুলো আমরা কিন্তু অনেকগুলো হারিয়ে ফেলেছি। আমরা যেমন আমাদের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আরো যে ইউরো ফল করেছে মোর দেন 20%। আমি এই বিষয়ে আপনার কাছে পরে আলোচনা করতে পারবো। যেটা মনজুর হোসেন, আপনাকে জানতে চাচ্ছি যে ইপিবি বেশ আশাবাদী, ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন তারা সংখ্যা প্রকাশ করছেন।
একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কি মনে হয় যে আপনি কোন জায়গা থেকে দেখছেন জিনিসটা, যে আমরা কি সঠিক পথে আছি কিনা এবং এই বছরের টার্গেট যেটা আমাদের লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জন করা সম্ভব হবে কিনা? ধন্যবাদ। ইপিবি কিসের ভিত্তিতে আশাবাদী আমি ঠিক জানি না, তাদের পুরো আশার ভিত্তিটা কোথায়। আপনি যেটা বলছেন যে যে ইন্ডিকেটরগুলো আছে যেগুলোর ভিত্তিতে এক্সপোর্ট গ্রোথের দেখার বিষয়গুলো, সেগুলো যদি দেখি, একটা হচ্ছে যে টার্গেট সব সময় ধরা হয় একটা নির্দিষ্ট, যেটা একটু বেশি ধরা হয়, সেই টার্গেটটা নরমাল সময়ে কিন্তু সব সময় ফুলফিল হয় না। এবার $33 বিলিয়ন, হ্যাঁ, $33 বিলিয়ন ধরা হয়েছে। গত বছর ছিল 30 বিলিয়নের মতো আমরা ডলার অ্যাচিভ করতে পেরেছি রপ্তানি আয়। যেটা আমি দেখলাম যে জানুয়ারি মাসে যে রপ্তানি আয় সেটা টার্গেটের চাইতে কম, কিন্তু গত বছরের জানুয়ারির চাইতে একটু বেশি। সুতরাং আমরা একটা পজিটিভ ট্রেন্ডে আছি এই পর্যন্ত। তো সমস্যা হলো উনি যেটা বললেন, ফারুক ভাই যেটা বললেন, যে আমাদের সিচুয়েশনটা তো এখন নর্মাল না, বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে হয়তো বা রপ্তানি তেমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু সাথে সাথে অনেক ধরনের প্রতিবন্ধকতাও তৈরি হচ্ছে। প্রফিট কমে যাচ্ছে, তারপরে আপনার শিপমেন্টের সমস্যা হচ্ছে, কিছু অর্ডার ডিসপ্লেস হয়ে যাচ্ছে, এরকম কিছু জিনিস আছে। সাথে সাথে উনি যেটা বললেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইউরোপিয়ান মার্কেটে ইউরো দর পতনের ফলে আমরা কিছু কম্পিটিটিভনেস হারাচ্ছি। কারণ আমাদের দেশের সাথে ইউরোপের মার্কেটের যে লেনদেনটা হয় এটা মূলত ডলারে হয়, আর ডলার ওখানে ডেপ্রিসিয়েট করছে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা লুজ করছি এখানে। তো এই সবগুলো মিলে টার্গেটটা ফুলফিল হবে কিনা এখনো আমি বলতে পারছি না, কারণ হচ্ছে যে বর্তমান রাজনৈতিক যে স্থবিরতা বা অনিশ্চয়তা সেটা কতদিন চলবে তার উপর, সেটা যদি আজকে শেষ হয়ে যায় হয়তো বা এটা সম্ভব হবে আর একটু রিকভারি করার। তবে এটা ডেফিনেটলি আমি বলবো যে টার্গেট ফুলফিল হওয়ার সম্ভাবনা খুব কম। ধন্যবাদ জনাব হাসান। আপনি বলছিলেন যে ইউরোর দরের পতনের কথা, ডলার এগেইনস্টে ইউরোর দর বলা হচ্ছে গত 5 বছরের মধ্যে সবচেয়ে নিচে এসছে, এবং এর ফলে ইউরোপিয়ান বাজারে আমাদের যে পণ্যের মূল্য সেখানে আসলে কমে যাচ্ছে। এটা হচ্ছে নতুন একটি সমস্যা, যেটা যখন এই পরিকল্পনা করা হয়, যখন এই লক্ষ্য নির্ধারণ করা হয়, তখন এটা ছিল না মাথায়। এই পরিস্থিতিতে এখন আপনার কি মনে হয় যে এর ফলে আসলে কি আমরা অনেক এক্সপোর্ট মানে অনেক অর্থ হারাবো এক্সপোর্টের ব্যাপারে? আমাদের যেটা প্রবলেমটা হচ্ছে যে বায়ারদের, যারা আমাদের বায়ার, তারা তো ডলারে আমাদের থেকে কিনে এবং তাদের সেল করে ইউরোতে, এবং সেই জন্য তাদের এখন ইম্পোর্ট প্রাইস বেশি পড়ে যাচ্ছে, যেহেতু তাদেরকে ডলারে কনভার্ট করতে হবে। রাইট। তো এখন তাদের অলমোস্ট 20% তাদের কারেন্সি ডিভ্যালু করেছে, অ্যান্ড আমরা জানি যে আমাদের কারেন্সি আবার অ্যাপ্রিসিয়েট করেছে। সো আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবার কারেন্সি কিন্তু, ইভেন বার্মা, তাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করার কারণে তারা কিন্তু কম্পিটিটিভ এজ বেড়ে গেছে, তাদের কস্টিং এর জন্য তাদের সুবিধা হয়েছে, আর আমাদের কারেন্সি সে জায়গায় অ্যাপ্রিসিয়েট করেছে। সো এখন ইউরোর কারেন্সি ডেপ্রিসিয়েট করার কারণে বায়াররা স্বাভাবিকভাবে আমাদেরকে সেই প্রাইস কমাতে বলছে, এবং সেই প্রাইস কমানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারপরেও আমরা মার্কেটকে ধরে রাখার জন্য, ফ্যাক্টরিকে চালু রাখার জন্য, বিকজ এমনি আমাদের যে এখন যে পলিটিক্যাল যে ডিস্টারবেন্স চলছে, পলিটিক্যাল যে আনরেস্ট চলছে, সে কারণে বায়াররা এমনি মিটিং ক্যান্সেল করছে, বায়াররা আসছে না, সে কারণে আমরা এমনি বেশ কিছু অর্ডার লুজ করছি। বলা হচ্ছে প্রায় 10,000 কোটি টাকার অর্ডার নাকি আমরা লুজ করেছি, আমরা বেশ কিছু অর্ডার লুজ করেছি, এবং এই ফিগার যেটা আছে এটা দিনে দিন আরো বাড়ছে, বিকজ বায়াররা অ্যাবসলিউটলি কনফিডেন্স হারিয়ে ফেলছে আমাদের উপরে। আমরা যদিও ফ্যাক্টরিতে আমরা কিন্তু আমাদের ওয়ার্কাররা যারা আছে, এমপ্লয়ি আছে, আমরা পারফর্ম করে যাচ্ছি, বাট আলটিমেটলি তারা তো দেখছে দেশের অবস্থায়, এই অবস্থায় তারা কিন্তু কনফিডেন্স হারাচ্ছে আমাদের উপরে, এবং এটার ইম্প্যাক্ট হবে যে আলটিমেটলি আমাদের আরো কিছু প্রবলেম যেগুলো থেকে গেছে। যে আপনি জানেন যে গত বছর পাকিস্তানে জানুয়ারি থেকে জিএসপি প্লাস পেয়েছে, তার মানে তাদের প্রোডাক্টও কিন্তু আরো 14% প্রাইস অ্যাডভান্টেজ পেয়ে গেল। ফিলিপাইন এই বছরের জানুয়ারি থেকে, 2015 জানুয়ারি থেকে ফিলিপাইনে জিএসপি প্লাস পেয়েছে, সো তাদেরও প্রাইস এখন 9.5% উপরে কম্পিটিটিভ এজ বেড়ে গেল। এগুলো আমাদের যারা কম্পিটিটর আছে তাদেরই অ্যাডভান্টেজ আমরা পেল, আমরা আবার অন্য প্রবলেমের মধ্যে পড়ে গেছে। এবং এটার সাথে সাথে আরেকটা যে জিনিস আছে যে ভিয়েতনামে, ইউএসএ তারা একটা ট্রান্স বলে এগ্রিমেন্ট, বাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট, সেটার কারণে তাদের ডিউটি ফ্রি করতে যাচ্ছে। সো এই ডিউটি ফ্রি করার কারণে আপনি দেখবেন যে অলরেডি ইউএসএ থেকে রিটেলাররা কিন্তু প্রচুর অর্ডার প্লেস করা শুরু করেছে, এবং ইন্টারেস্টিংলি, এবং এই ফিগার বলছে এই কারণে যে গত ফিনান্সিয়ালি, মানে এই যে গত আমাদের 8 মাসে ইউএসএ তে আমাদের এক্সপোর্ট নেগেটিভ হয়েছে, ভিয়েতনামের এক্সপোর্ট
15%-এর উপরে পজিটিভ হয়েছে। সো এগুলোই কিন্তু বলে দিচ্ছে যে আগামীতে আমাদের জন্য আরো ডিফিকাল্ট সময় আসছে। আচ্ছা, ধন্যবাদ জনাব হোসেন। আপনাকে জানতে চাচ্ছি যে গার্মেন্টসের বাইরেও আমাদের অন্য অন্য অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা রপ্তানি করে থাকি, সেগুলোর কি অবস্থা? সেই বাজারগুলো ধরে রাখার মতো অবস্থা কি আমরা আছি, বা সেখানে আমি সম্প্রতি দেখলাম যে শ্রিম্প এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কিছু নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে, সেটা আগের চাইতে কমে গেছে গত কয়েক মাসে। এর একটা কারণ হচ্ছে যে শ্রিম্পটা ট্রান্সপোর্টেশন এবং তার একটা আনসার্টেনিটি, এগুলো মিলে একটা যারা রপ্তানি কারক তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে, এবং যার কারণে শ্রিম্পের যদিও আমাদের খুব বড় অংশ না রপ্তানি, কিন্তু ওখানে একটু সমস্যা দেখা দিয়েছে, এবং অন্যান্য আইটেমও কিছু কিছু কমে যাচ্ছে। চামড়াও আমরা বলতে পারি যে আমরা কিছুটা আমরা এখনো করতে পারিনি, ফ্যাক্টরিগুলো করতে পারিনি, ওইখানে হয়তো পারবো, সেখানে সমস্যা আছে। সেই প্রশ্নটা তো আসছে যে ডাইভার্সিফিকেশন ইস্যুটা, কিন্তু আমাদের মেইন কনসার্নটা হচ্ছে যে উনি একটু আগে যেটা বলছিলেন যে আমাদের কম্পিটিটররা কিন্তু কিছুটা এস পাচ্ছে, তারা বিভিন্ন কারণে জিএসপি সুবিধা পাচ্ছে, পাকিস্তান পেয়েছে, অন্যান্য ভিয়েতনামের সামনে পাবে, অন্যরা পাবে, কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে এই জিনিসটা কিন্তু আগে থেকে আমাদের জানা ছিল। আমাদের যারা প্রডিউসার এখানে আরএমজি তারা জানেন, সেই ক্ষেত্রে আমরাও সবসময় বলে আসছি যে তাদেরকে ওই কম্পিটিশনের কথা মাথায় রেখে কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এট দ্য সেম টাইম এফিসিয়েন্সি বাড়ানো, প্রোডাক্টিভিটি বাড়ানো, এই কাজগুলো করে দিতে হবে। এগুলো না করলে এটা মানে সেভাবে মার্কেট দখল করা সম্ভব হবে। জনাব হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি রপ্তানি আয় নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো মঞ্জুর হোসেন। যারা মঞ্জুর হোসেন এবং যারা ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। যারা ফারুক হাসান, আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম, যখন যারা মঞ্জুর হোসেন বলছিলেন যে বেশ কিছু কাজ আমাদের করতে হবে, আমরা যদি গার্মেন্টস সেক্টরকেই আসলে আরও একটু এগিয়ে নিতে চাই। উনি বলছিলেন যে আমাদের নতুন মার্কেট খোঁজার কী হলে সেখানে দেখতে হবে, নন ট্রেডিশনাল মার্কেটের কথা বলছেন, আমাদের প্রোডাক্টিভিটি অনেক কম, এটা বাড়ানোর জন্য কি করছি, এই যে ব্যাক এন্ডের বেশ কিছু কাজ, সেইগুলো আসলে আমরা কতটা এগিয়ে আছি বা কি করছি আসলে আমি একটু বলবো যে বিকজ এইটার সাথে আমি সরাসরিভাবে জড়িত। আমরা কিন্তু এই ব্যাপারে যেটা মঞ্জুর ভাই বলছিলেন, এই কাজগুলো কিন্তু আমরা গত 5 বছর ধরে খুব এক্সটেন্সিভলি করছি। এটার রেজাল্ট, এগুলোর রেজাল্টই কিন্তু এই যে আমাদের এক্সপোর্ট গ্রোথ। আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা এখন ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার বা গার্মেন্টের আমরা সেকেন্ড লার্জেস্ট, কিন্তু আমাদের এখানে কিন্তু বেসিক র মেটেরিয়ালস কিছুই তৈরি হয় না। যে কোনো গার্মেন্টস তৈরি করার জন্য আইদার কটন তুলার তৈরি প্রয়োজন হয় অথবা পেট্রোকেমিক্যাল, যেটা কোনোটাই আমাদের দেশে হয় না। সেই জায়গায় আমরা কম্পিটিটিভ হয়ে সেকেন্ড লার্জেস্ট হওয়া, যেখানে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান তারা কিন্তু নিট কটন এক্সপোর্টার, তাদের সবকিছু কটনও তৈরি হয়, তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এত স্ট্রং, এত হেভি, তারপরেও কিন্তু আমরা সেই জায়গায়। সো আমাদের একটা যে জিনিস হলো যে আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশন এবং নতুন প্রোডাক্ট। এবং আপনারা, আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই যে আমরা যখন 2009 সালে 2009-এ বিজিএমইর এই কমিটি নতুন দায়িত্ব নিয়ে যখন আমরা এসেছিলাম, তখন কিন্তু আমাদের নন ট্রেডিশনাল মার্কেট, যেটাকে আমরা বলি যে নর্থ আমেরিকা, ইউএসএ, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে, সেখানে আমাদের এক্সপোর্ট ছিল অনলি 6.88%, যেটা কিনা $800 মিলিয়ন কম। আর আফটার 5 ইয়ার্স 2014-এ এসে কিন্তু সেই ফিগার 15%-এর উপরে গেছে, অ্যান্ড ইট ইজ $3.8 বিলিয়ন। সো একদিকে আমরা নতুন মার্কেটগুলোতে গেছি, এবং যে মার্কেটগুলো কিন্তু ভেরি ডিফিকাল্ট মার্কেট, আমরা ইভেন ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো, চিলি, কলম্বিয়া এইসব দেশে গেছি, আমরা সাউথ আফ্রিকার দিকে গেছি, অস্ট্রেলিয়া, এগুলো জায়গায় গেছে। সো একদিকে আমরা যখন নতুন মার্কেটগুলোতে গেছি, আরেকটা হলো যে আমাদের প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি, এই ব্যাপারে কিন্তু আমাদের বেশ কিছু আমরা কাজ করছি। এবং এই কাজগুলোর কারণে আমাদের আরেকটা হলো যে আমাদের স্কিল লোক তৈরি করা। আমাদের একটা, আপনারা জানেন যে আমাদের একটা বিজিএমই ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি ছিল, সেটাকে আমরা ইউনিভার্সিটি করে ফুল ফ্লেজেড করে এখন এখানে মোর দেন 4000 কিন্তু আমাদের স্টুডেন্ট ওখানে ইয়ে করছে, এবং এটাকে আমরা এক্সপ্যান্ড করে 16,000-এ আশা করছি আগামী 2 বছরের মধ্যে এটা নিয়ে যাবো। এবং এখান থেকে আমাদের অনেকগুলো লোক দেবে, এবং ট্রেনিং
এগুলোর কাজ করছি। বাট আমাদের জন্য একটা বড় ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে গেছে যে আমাদেরকে আসলে এত বেশি জিনিসকে ফেস করতে হয়। যেমন আমাদের কনসেন্ট্রেট করছে ইন্টারনাল এক্সটার্নাল, আমাদেরকে কনসেন্ট্রেট করা দরকার যে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো, প্রোডাক্ট এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো মার্কেটে, কিন্তু সেই জায়গায় আমাদেরকে পলিটিক্যাল প্রবলেম ফেস করতে হচ্ছে। সেগুলোর ব্যাপারে আমাদেরকে অনেক সময় দিতে হচ্ছে যেগুলো আমাদের কাজ না এবং আমরা এই কাজগুলো করতে চাই না। জনাব হাসান, আপনাকে ধন্যবাদ। আমি ফিরে আসবো আপনার কাছে। জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে বলছিলাম, জনাব ফারুক হাসান বলছিলেন যে এর পাশাপাশি কিছু আমরা আমাদের যারা রাইভাল কান্ট্রি আছে তারা এগিয়ে যাচ্ছে কিভাবে, বলছেন পাকিস্তান জিএসপি প্লাস স্ট্যাটাস পেয়েছে, ফিলিপাইন পেয়েছে সে একই অবস্থা, এবং অন্যান্য দেশ ভিয়েতনামের সাথে ইউএসএ একটি বায়োল্যাটারাল এগ্রিমেন্ট হয়েছে। এর ফলে এই দেশগুলো ক্রমেই শক্তিশালী হচ্ছে বাংলাদেশের তুলনায়। এই জাতীয় বিষয় দেখার জন্য এই ধরনের ট্রেড পলিসি তে আসলে বাংলাদেশ কতটা ভূমিকা রাখা উচিত, বা আমরা আসলে কি সঠিক ভূমিকা রাখতে পারছি কিনা, আপনার কি মনে হয়? একটা যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে কম্পিটিটর আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে ভবিষ্যতে, কারণ এটা একটা ইউএস ইউরোপিয়ান ইউনিয়ন একটা পলিসি আছে, এটা একটা ইকুইটি বা ইকুয়ালিটি কনসার্ন থেকে তারা হয়তো আরো অনেক দরিদ্র দেশকে এটা দিতে থাকবে। তো প্রশ্ন হলো যে আমরা অলরেডি একটা সার্টেন স্টেজ অফ এটাকে কি বলা যায়, একটা আপনার যেটা স্কিল আমরা ডেভেলপ করেছি একটা সেক্টরে, এক্সপার্টিজ আমরা ডেভেলপ করেছি, সেই এক্সপার্টিজটাকে কাজে লাগিয়ে যেটা দরকার ছিল, এক সময় ছিল আমরা লো এন্ড প্রোডাক্ট তৈরি করতাম বলা হয়, সেখান থেকে একটু ফ্যাশনেবল প্রোডাক্টে যাওয়া আর একটু অন্য ধরনের মার্কেটকে এক্সপ্লোর করা, যে কথাটা সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া অবশ্যই প্রয়োজন। এবং উনি যেটা বলছেন যে অলরেডি তারা কিছু কাজ করছেন, অনেকেই করছেন, সেদিক থেকে আমাদের একটা সমস্যা ইদানিং তৈরি হয়েছিল কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড নিয়ে, সেটা নিয়ে কাজ হয়েছে এবং আরো হওয়া প্রয়োজন, কারণ ওই জায়গাগুলোতে কাজ না করলে কিন্তু খুব বেশি দূর এগোনো যাবে না। যেটা আমরা বলছিলাম $50 বিলিয়ন 2021 সালের মধ্যে অর্জন করবো, তাহলে আমাদেরকে শুধুমাত্র বর্তমান যে সিচুয়েশন আছে বা লেভেল আছে সে লেভেল থেকে একটা অনেক বড় লিপ ফ্রগ, একটা লাভ দিতে হবে। সেই লাভ দিতে হলে শুধুমাত্র এই আগের জিনিসগুলো নিয়ে বসে থাকলে হয়তো আমরা যেতে পারবো না। আর যেটা পলিটিক্যাল সিচুয়েশন, আমি বলবো যে বাংলাদেশে মাঝে মধ্যে এটা হয়েছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, এবং সেটা কতটুকু যাবে সেই জিনিসটা আমরা এখনো জানি না, যত দ্রুত শেষ হয়ে যেতে পারে, কিন্তু এর সাথে সাথে কিন্তু ওই জিনিসগুলো কন্টিনিউ করতে হবে। এখন যেটা সমস্যা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে পলিটিক্যাল সিচুয়েশনের জন্য কিছুটা লস বলেন, কিছুটা প্রফিট মার্জিন কমে যাওয়া এটা হচ্ছে, সেই জায়গাটা ওনাদের যেটা দরকার হবে যে এফিসিয়েন্সি আরো বাড়ানো, অপারেটিং এফিসিয়েন্সি পার্টিকুলারলি, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কমিয়ে আনা, যেটা মার্কেটকে ধরে রাখার জন্য যে হয়তোবা কিছুটা সাময়িক ক্ষতি সম্মুখীন হতে পারে, তো মার্কেট যাতে হারিয়ে না যায় সেদিক থেকে অবশ্যই মনোযোগ দিতে হবে। শ্রমিকের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আসলে আমরা কতটা ট্রেনিং আছে, সবই আমরা যা হচ্ছে অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং কি কোনো ব্যবস্থা আছে কিনা? আসলে অন দ্য জব ট্রেনিং আমাদের কন্টিনিউসলি চলে এবং এটা চলবে, কিন্তু আমাদের এখন বেশ কিছু আমরা ট্রেনিং সেন্টার খুলেছি, বিজিএমই থেকে ট্রেনিং সেন্টার, এবং কিছু কিছু কোম্পানি, স্পেশালি বড় বড় কোম্পানিগুলো কিন্তু বেশ কতগুলো ট্রেনিং সেন্টার করেছে। সো এই ট্রেনিং এ কিন্তু আমাদের এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এগুলো কাজ হচ্ছে, যদিও আমরা বলবো যে কম্পিটিটিভ কান্ট্রিগুলোর থেকে আমাদের এফিসিয়েন্সি এখনো কম। এবং আরেকটা জিনিস যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু অন্যান্য দেশের সাথে আমাদের বেড়ে যাচ্ছে, কারণ আমাদের মিনিমাম ওয়েজের যেটা আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল সেটাও কিন্তু এখন আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে অলমোস্ট বেশ কয়েকটা দেশের সাথে আমরা অ্যাড পারে চলে এসেছি। সুতরাং ওই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা অলরেডি হারিয়ে ফেলছি, এবং আমাদের এখন এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এগুলো নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড অফকোর্স এক্সপোর্ট ফ্রেন্ডলি কারেন্সিও আমাদের জন্য দরকার, এই কারণে যে ইন্ডিয়া, পাকিস্তান এগুলো দেশের কারেন্সি অনেক ডেপ্রিসিয়েট করে, যেগুলো আমাদের জন্য। জনাব ফারুক হাসান, আপনাকে ধন্যবাদ। জনাব মঞ্জুর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সপ্তাহ আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। আমরা আসলে আজকে এই যে ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে এখন, আমরা আশা করি যে বাংলাদেশ জিতবে, জয়লাভ করবে, আমরা সেই আশা করি। 275 রান কে আমার মনে হয় যে বাংলাদেশ, আই থিংক ইটস ডিপেন্ডেবল স্কোর। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।